বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন না করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারণে জনগণ তো সকল ক্ষমতার উৎস। আমরা যারা রাজনীতি কর্মী আমরা মনে করি জনগণই সকল ক্ষমতার উৎস। তো এইটাকে ম্যানিপুলেট করার ক্ষমতা বাংলাদেশে একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া বা সৃষ্টিকর্তা ছাড়ার কারণে। যদি বর্তমান সময়ে নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 270 থেকে 80টা সিট নিঃসন্দেহে পাবে এবং কোনো কষ্ট ছাড়াই পাবে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভি নিয়মিত টক শো অংশ রাজনৈতিক আলাপচারিতা আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারে নিয়ে আমরা আপনাদের সাথে কোনো না কোনো অতিথির সাথে পরিচয় করে দিতে চাই। আজকে আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের অলমোস্ট 7 মাস চলছে, কেমন আছে বাংলাদেশ? বাংলাদেশ কেমন আছে এটা আমি যেমন জানি আপনিও জানেন, যারা আমাদেরকে দেখছে তারাও জানেন। তবে এইটার থেকে খুব বেশি আশা করাটাও কতটুকু সমীচীন আমি মনে করি এটা আমরা সকলে অনুধাবন করতে পারি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মূল দায়িত্বটা হচ্ছে একটি বিশেষ ব্যবস্থায় যেহেতু তারা দায়িত্ব পেয়েছে, প্রয়োজনীয় সংস্কার করে বিশেষ করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুনর্গঠন এবং প্রশাসনিক কিছু পুনর্গঠন করার পরেই তাদের মূল দায়িত্বটা হচ্ছে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, যেটা তারা প্রলম্বিত করছে এবং যত দিন যাচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে বিদেশি বিনিয়োগ গত 5ই আগস্টের পরের থেকে $1 পরিমাণও বাংলাদেশে আসেনি। সেক্ষেত্রে মূল্যস্ফীতিও দেখা দিবে এবং বেকারত্বের সমস্যা আরো, কর্মসংস্থানের অভাব আরো বৃদ্ধি পাবে। তো সার্বিকভাবে যদি চিন্তা করি দেশ কিছুটা অস্থিতিশীলতার মধ্যে আছে বলে আমি মনে করি। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা আসলে মানে স্থিতিশীল আনার জন্য বা পরিস্থিতি আসলে স্টেবল করার জন্য কি করা উচিত বলে মনে করছেন? পরিস্থিতি আসার জন্য আমি তো গত প্রশ্নের জবাবে বলেছি যে একটি নির্বাচিত সরকার যতদিন না আসবে এই সরকারের কর্তৃত্বটা এস্টাবলিশ করতে খুব কঠিন হবে। কারণ সবাই দোদুল্যমান থাকে যে আসলে কি হচ্ছে একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এই অনিশ্চয়তার মধ্যে থাকলে কোনোভাবে আপনি দেশকে স্টেবল করাটা ভেরি ডিফিকাল্ট। আর আরেকটা কথা হচ্ছে এই সরকারের কোনো কাজই যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নির্বাচিত সরকার এবং সংসদ সেগুলোকে র্যাটিফাই করছে তাদের কোনো কাজেরই কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। যেটার উদাহরণ হিসেবে আমি বলতে পারি 111-এর যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের কিন্তু 46টি আইন তারা প্রজ্ঞাপন জারি করেছিল, যার মধ্যে 43টি প্রথম অধিবেশনে শেখ হাসিনা বাতিল করে দিয়েছে। তো যত সময় দীর্ঘ হবে অত বেশি প্রজ্ঞাপন জারি করতে হবে, অত বেশি সংস্কার করতে হবে, অত বেশি কর্মকাণ্ডকে র্যাটিফাই করতে হবে, যেটি দেশকে একটি অনিশ্চয়তার মুখে ফেলে দিবে। তবে নির্দ্বিধায় মনে করি একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকারই দেশে স্থিতিশীলতা এনে দিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আসলে নির্বাচন প্রসঙ্গ নিয়ে আসছেন। আমি যদি আপনাকে একটু বলি যে আসলে বাংলাদেশের যে যারা বৈষম্যের ছাত্র আন্দোলন গঠন করেছে তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, আপনি সেটা জানেন। সেখানে একজন মুখ্য সংগঠক আছে সার্জিস আলম, সবাই পরিচিত। তিনি বলছেন যে আসলে শেখ হাসিনা ফাঁসি না দেওয়া পর্যন্ত কেউ যদি নির্বাচন কথা না বলে তার মানে কি আসলে তার মানে কি এর মধ্যে নির্বাচন হবে না? না, এটা একটা আবেগী বক্তব্য। আমার মনে হয় এটাকে খুব গুরুত্ব সহকারে দেখার বা এটাকে খুব তাৎপর্যমূলক বলে দেখার আমি মনে করি না। বয়স কম, তো আবেগের তারে নাই বলে ফেলেছে অথবা একটা পরিস্থিতিতে হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছে। কারণ আমরা দেখেছি গতবার উনি বলেছেন যে যতদিন না বিচার হচ্ছে সবগুলোর কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া হবে না বা কেউ নির্বাচনের কথা চিন্তাও করতে পারবে না, এরকম বলেছেন। ওনার দল তো এটা ওন করে নাই। তো এটা ওনার ব্যক্তিগত বক্তব্য, এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। বিভিন্ন সময় উনি একটু ইমোশনাল হয়ে যান, হয়তো বলেছেন। এটা নিয়ে খুব বেশি আলোচনার কিছু আছে আমি ওরকম মনে করি না। আরেকটা বিষয়, নির্বাচন প্রসঙ্গে নিয়ে আরেকটা বিষয় যদি আমি বলি, সেই বিষয়টা হচ্ছে যে বিএনপি বারবার বলছে যে আসলে নির্বাচন চাচ্ছে এবং বাকি দলগুলো নির্বাচন ইস্যু নিয়ে আসলে জোর দিচ্ছে না। তার মানে এই বিএনপি বলছে আসলে এই মাসে রোড ম্যাপ চায়। পাশাপাশি জামাতে কিন্তু কালকে আসলে নির্বাচন দ্রুত দেওয়ার কথা বলছে। তাহলে কি সব দলকে আসলে একমতে পৌঁছাচ্ছে নির্বাচন ব্যাপারে? সব দল একমতে পৌঁছাবে কি পৌঁছাবে না এটা তো হলো অন্যান্য দলের ব্যাপার। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন নির্বাচন চাচ্ছে এটা খুব স্বাভাবিক কথা। বহুদলীয় গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমানের পিতা, আমাদের সকলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মহান স্বাধীনতার ঘোষক। তো এখানে একটি নির্বাচন ছাড়া তো জনগণ কাকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে সেটা তো বের করার আর কোনো পন্থা নেই। একমাত্র পন্থা হচ্ছে
জনগণ কাকে দেশ পরিচালনার দায়িত্ব দিচ্ছে সেটা হলো নির্বাচন। এখন বিএনপির তৃণমূল পর্যায়ে শক্তিশালী দল আছে, সংগঠন আছে, জনপ্রিয়তা আছে, সে হিসেবে বিএনপি নির্বাচন চাইছে। আর যারা নির্বাচন চাইছে না তারা হলো হয়তো ওই যে সেসব ছাত্র যারা পরীক্ষায় প্রিপারেশন ভালো না, পরীক্ষা দিতে চায় না, তাদের হয়তো দলীয় নির্বাচনের প্রস্তুতি খারাপ, তারা চাচ্ছে না। তো বিএনপির প্রস্তুতি ভালো, জনপ্রিয়তা আছে, অবশ্যই বিএনপি নির্বাচন চায়। সেক্ষেত্রে আপনি আসলে আরেকটা বিষয় কিন্তু আপনাদের রাজনৈতিক মাঠে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক। তো বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব নিশ্চয়ই আপনি শুনছেন যে বলেছেন যে আসলে প্রথম রিপাবলিক অসুস্থ হয়েছে, যে সেকেন্ড রিপাবলিক প্রয়োজন। আসলে সেকেন্ড রিপাবলিকটা কি কেন চাচ্ছে, এটা বিষয়টা একটু বলুন। সেকেন্ড রিপাবলিক একটা হয়েছে কি, আমরা সামাজিক মাধ্যমে অনেক ধরেন অনেক সময় দেখা যায় অনেক টিকটকার বা যারা এগুলো করে তাদের অনেক ফলোয়ার, মনে করেন 3-4 মিলিয়ন 5 মিলিয়ন। তো এই লোক যদি আবার রাজনীতি করতে চায় বা রাজনীতির মাঠে আসে, দেখা যাবে খুব একটা ভালো করে নেই। তো এই যে সেকেন্ড রিপাবলিক বলছে, তারপরে কি গণপরিষদ নির্বাচন মনে হয় বলে, তো এগুলো ওনাদের হয়তো একটা ফিলোসফি বইটই পড়েছে, ভালো লেগেছে বলছে, কিন্তু কতটুকু বাস্তবসম্মত বা রাজনীতির সাথে যখন আরেকটু ঢাকার থেকে বের হয়ে যখন একটু প্রান্তিক পর্যায়ে যাবে, তখন ওনারা নিজেরাই বুঝতে পারবে যে সেকেন্ড রিপাবলিক আর গণ অধিকার কি, গণপরিষদ নির্বাচনের অবস্থা কি। তো এটা মানুষের থেকে জেনে নিক। আমার কথা হচ্ছে আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা যেহেতু প্রতিটি পথে প্রান্তরে আমাদের বিচরণ আছে, আমাদের দলের সংগঠন আছে, আমাদেরও যাওয়া লাগে। আমরা তো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক পলিটিক্স করলে হচ্ছে না, আমাদের তো প্রান্তিক পর্যায়ে যাওয়া লাগে। আপনি দেখছেন আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি। আমাদের বিশেষ করে আমার বাড়ি যেখানে হাটাজারি, 129টি আমাদের ওয়ার্ড মানে সেন্টার, প্রায় 90টার উপরে সেন্টার অলরেডি আমাদের ইফতার এবং দোয়া মাহফিল শেষ হয়েছে। তাহলে আমরা তো চিটাগংয়ে বসে বা ঢাকায় বসে রাজনীতি করার সুযোগ নেই, আমাদের মাঠ পর্যায়ে যেতে। মাঠ পর্যায়ে যদি এগুলো বুঝাতে পারে সেকেন্ড রিপাবলিক আর কি গণপরিষদ নির্বাচন ভালো, ঐক্যমত চাচ্ছে, কিন্তু আসলে ঐক্যমত চাইলে তো ধরেন এটার জন্য কাজ করতে হবে, মানুষ তো একমত হতে হবে না। আপনি চাইলেই কি এটা সংসদ ছাড়া পাশ করতে পারবেন? তাহলে একটা নির্বাচন হতে হবে। নির্বাচন হওয়ার পরে যদি ওনারা কোনো সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, তাহলে ওনারা সংসদে এটা উপস্থাপন করবে। সংসদ যদি রাজি হয় হবে, সেকেন্ড রিপাবলিক হবে, আর যদি রাজি না হয় হবে না। এখানে তো আমার আপনার ইচ্ছার অনুযায়ী কোনো কিছু হওয়ার সুযোগ নেই। ওটা তো হাসিনার সময় ছিল, এখন তো নাই। এখন না থাকলে এটা এখন কিভাবে করা সম্ভব? সেকেন্ড রিপাবলিক আসলে প্রশ্নই ওঠে না, সেই ব্যাপারটি না, প্রশ্নই ওঠে না বলাটা তো উদ্যত্তপূর্ণ কথা। ওইটা হলো ইয়াং যারা আছে একটু বলতে পারবে। এখন আমাদের এই বয়সে এসে বা রাজনৈতিক কর্মী হিসেবে প্রশ্নই ওঠে না, কথা বলার সুযোগ নাই। তবে জনগণ যদি রাজি থাকে তাহলে হবে। জনগণকে রাজি করতে হবে, নির্বাচনের মাধ্যমে রাজি করতে হবে। সেক্ষেত্রে আসলে বলছেন যে আসলে জনগণ যদি ম্যান্ডেট দেয়, তাহলে সেক্ষেত্রে না, কাদেরকে ম্যান্ডেট দেয়? ওনাদেরকে। তাহলে তারা নিশ্চয়ই এটা পাস করে নেবে সংসদে পাস করতে হবে, পার্লামেন্ট ছাড়া তো আসলে না। এটা কি সম্ভব? আপনার মনে হয় সম্ভব করার কোনো সুযোগ নেই? আর একটা বিষয় হচ্ছে যে সবার কিন্তু একটা আগ্রহ হচ্ছে তারেক রহমানকে নিয়ে। আসলে তারেক রহমান যে কখন বাংলাদেশ আসবে, আপনাদের বিএনপি থেকে কি ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া হয়েছে? তারেক রহমান 7 সমুদ্র 13 নদীর পারে বসেই দেশকে একটি যুগান্তকারী বিজয় এনে দিয়েছে, একটি সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। উনি কোথায় আছেন না আছেন এটা আসলে ওনার পরিবারের কাছে খুব গুরুত্বপূর্ণ। ওনার আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি চিকিৎসার জন্য ওনার ওখানে আছেন। তো সবার আগে তো মায়ের সেবাটা করতে হবে। ওনার চিকিৎসা শেষ হোক, পরিস্থিতি কোন দিকে যায় দেখি, দেশে নির্বাচনও ঘোষণা হবে, এবং যেদিন সময় হবে তারেক রহমান নিশ্চয়ই আমাদের চেয়ে, মানে বিএনপি কর্মীদের কথা বলছি, আমাদের চেয়ে অনেক বেশি বিচক্ষণ। উনি যেভাবে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন, উনি ঠিক জানেন সঠিক সময়ে কোন সময় আসতে হবে। উনি সে সময় আসবেন এবং সে সময় বাংলাদেশ তার প্রেজেন্স বুঝতে পারবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এই সময় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ঐক্য আমরা জুলাই আগস্টে ধরে রেখেছিলাম, সেই ঐক্যতা আবার ফেরত যাওয়া। এইসব বিভ্রান্তিমূলক কথা বলে বা নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করাটা, এটা বোকামি বলে আমি মনে করি। এখানে যারা পলাতক স্বৈরাচার, যারা পতিত ফ্যাসিস্ট, তারা একটা সুযোগ নেবে এবং তৃতীয় পক্ষ সুযোগ নেবে। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে যেমন ঐক্যবদ্ধ ছিল, সেই জায়গায় ফেরত যাওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা বিষয় যদি আমি বলি যে আপনার নিশ্চয়ই জানেন উপদেষ্টা নাহিদ আসলে ইন্টারিম গভর্নমেন্ট, সাবেক উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টে ছিল, এবং এরপরে কিন্তু আসলে দল গঠন করছে। এবং সেখানে আরো কিন্তু 2জন উপদেষ্টা আছে যারা ছাত্র আন্দোলন থেকে আসলে কিন্তু উপদেষ্টা হয়েছে। সেক্ষেত্রে আসলে নির্বাচন হবে, সামনে নির্বাচন হবে। সেক্ষেত্রে অনেকে বলছেন যে ডক্টর ইউনূস সাপোর্ট দিচ্ছে তাদের, কেমন নির্বাচন নিরপেক্ষ অবস্থানে থাকবে কিনা
সে বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন? বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন না করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারণে, এটা হলো একদম পরিষ্কার কথা। সেটা কিভাবে? সেটা জনগণ দেখবে। জনগণ তো সকল ক্ষমতার উৎস। আমরা যারা রাজনীতি কর্মী আমরা মনে করি জনগণই সকল ক্ষমতার উৎস। তো এইটাকে ম্যানিপুলেট করার ক্ষমতা বাংলাদেশে একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া বা সৃষ্টিকর্তা ছাড়ার কারণেই। তো ডক্টর ইউনূস সাহেব হোক যে সাহেবই হোক, একটি নিরপেক্ষ নির্বাচন অবশ্যই দিতে হবে। এর মধ্যে কিন্তু আপনার জাতিসংঘ ইউএনএস সেক্রেটারি জেনারেল আপনার অ্যান্টনিও গুতেরেস বলছেন যে আসলে বাংলাদেশের যে নির্বাচন হবে এটা বিশ্বের দরবার খুবই মানে বিশ্বকার চমক নিয়ে আসবে। আসলে কি চমক নিয়ে আসবে এটা? আসলে না, এটা ওরকম আগে যেমন কতগুলো নির্বাচনে কুকুর ভোট দিয়েছে বা কুকুর ভোট সেন্টারে ছিল, মানুষ ছিল না, দিনের নির্বাচন রাত্রে হয়েছে, ওগুলো এক ধরনের চমক সৃষ্টি করেছে। তো এবার মনে হয় এটা যেহেতু রেগুলার নির্বাচন হবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, আমার মনে হয় এটা বলার চেষ্টা করেছেন। আর উনি কি বলেছেন আমার মনে হয় এটা হয়তো মানে মানুষ শুনতে ভালো লাগে, বাট বাংলাদেশের ভাগ্য সবসময় বাংলাদেশিরাই নির্ধারণ করেছে, ভবিষ্যতে তাই করবে। বাংলাদেশে এই মুহূর্তে কোনো অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে কিনা? অবশ্যই আছে। এর মধ্যে কিন্তু 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, যে পাচারের ফেরানোর ব্যাপারে বিএনপির কোন ধরনের এই বক্তব্য আছে কিনা? বিএনপির বক্তব্য তো খুব পরিষ্কার ছিল এবং আছে, এটা হলো দেশ থেকে লুণ্ঠিত সকল সম্পদ সঠিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনতে হবে। আর বিএনপির কিছু করণীয় আছে কিনা, এখন কিছুই করণীয় নাই, বিকজ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা নাই। রাষ্ট্রীয় ক্ষমতা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং ওনার পারিষদ। যারা কোটা বিরোধী আন্দোলন করেছে তাদের প্রতিনিধিও তো এই সরকারে আছে, মানে কি বৈষম্য বিরোধী ছাত্র, এদেরও মানে ওনারাও কোটায় পেয়েছেন, মন্ত্রী ওনার উপদেষ্টা আছেন। তো ওইটা ওনাদের তো এখন দায়িত্ব, কারণ ওনারা যেহেতু ক্ষমতায় আছেন। কিন্তু 7 মাসে এমন কোনো পদক্ষেপ তো এখন আমরা আসলে ঠিক মতো দেখিনি। ওনারা তো সংস্কার নিয়ে যতটুকু ব্যস্ত, তো আমার মনে হচ্ছে সংস্কারের ফাঁকে হাসিনা এবং তার দোষরদের বিচারটার একটাও মামলারও এখন ওনারা সুযোগ করতে পারেননি। তো ওনাদের কথার সাথে কাজের অপরিপক্কতার কারণে হয়তো কিছু গরমিল পাওয়া যাচ্ছে। আরেকটা আপনি যদি দেখেন যে আসলে যারা এনসিপি যারা নতুন দল গঠন করেছে তারা বলছে যে আসলে শেখ হাসিনা যে পথে পালিয়েছে আবার তাকে সেই পথে আনার ব্যবস্থা করা হচ্ছে। আপনার কি মনে হচ্ছে কারা ব্যবস্থা করছে? এটা উনি ভালো বলতে পারবেন, এটা তো আমার ধারণা সে ব্যাপারে আপনার কোনো বক্তব্য না। পাশাপাশি যদি আমরা একটা বিষয় যদি জানি যে বিএনপি যে 31 পয়েন্ট আছে, এখানে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলে একটা শব্দ আছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কারা সুযোগ পাবে? যেটা একটা কক্ষে তো অবশ্যই যারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা ওখানে জায়গা পাবেন এবং ওনারাই নির্ধারণ করবেন যেটা আপার হাউস বা যেটা হয়তো উচ্চকক্ষ হতে পারে, সেটাতে হলো যারা নির্বাচনের মাধ্যমে জয়ী হতে পারবেন না কিন্তু দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতাটা আমাদের প্রয়োজন, এরকম কিছু ব্যক্তিবর্গকে যদি চায় তাহলে সরকার নিম্নকক্ষের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তাদেরকে ওই আসনে বসাতে পারবে। এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো আছে, কোনো বিল যদি মনে করে নিম্নকক্ষে পাস হওয়ার পরে তাহলে তার উচ্চকক্ষে এটা স্ক্রুটিনি করতে পারবে। মানে আপনার নিম্নকক্ষে আসলে যারা এডুকেটেড বা যারা শিক্ষাবিদ এই জাতীয় মানুষগুলো কি এসব সুযোগ পাবে? নিম্নকক্ষে কারা পাবে? উচ্চকক্ষে তো আপনারা যারা পার্লামেন্টে যারা ইলেকশন হয়ে যারা আপনার নির্বাচিত হয়ে আসবে, নিম্নকক্ষে কারা পাবে? না, নিম্নকক্ষ উচ্চকক্ষ না, দুইটা কক্ষ বোঝানোর জন্য আমি বলছি। ধরেন যে কোনো একটি কক্ষে তো যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারাই থাকবেন। আর যেটা আরেকটি কক্ষের কথা বলা হচ্ছে এখানে হলো দেশ পরিচালনায় তাদের সম্যক অভিজ্ঞতা আছে, কিছু কিছু জায়গায় কিছু স্পেশালিস্ট লোক লাগে। যেমন দেশের ফরেন পলিসি কি হবে একজন জনপ্রতিনিধি হয়তো মোটা দাগে বলতে পারবে, কিন্তু এটাকে সুন্দর মতো যদি একটা স্কেচ করতে হয়, একটা প্ল্যানিং করতে হয়, তাহলে এখানে কিছু বিশেষজ্ঞ লাগে। সেম আপনার ডিফেন্সে লাগে, সেম আপনার বিভিন্ন সেক্টরে লাগে, প্রতিটি সেক্টরের মূলত লাগে। এরকম বিশেষজ্ঞজন যারা আছেন আমার মনে হয় ওনারাই ওই যে কক্ষের কথা বলা হচ্ছে, যে নির্বাচিতর বাইরে যে কক্ষের কথা বলা হচ্ছে সেখানে তারা সুযোগ পাবেন বলে আমি মনে করি। আচ্ছা, এই মুহূর্তে যদি বিএনপি যদি নির্বাচনে বিএনপি প্রস্তুতি কেমন, সাংগঠনিক প্রস্তুতি? বিএনপি 17 বছর ধরে প্রস্তুতি চলছে পথে প্রান্তরে এবং প্রান্তিক পর্যায়ে বিএনপি সাংগঠনিক অবস্থা সবচেয়ে ভালো বর্তমানে বাংলাদেশে যে কটি রাজনৈতিক দল অপারেট করছে। একই সাথে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতন নিগৃহের শিকারও হয়েছে বিএনপি, সেই হিসেবে মানুষের একটা ভালোবাসাও কাজ করছে। তা আমার মনে হয় যদি বর্তমান সময়ে নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 270 থেকে 80টা সিট নিঃসন্দেহে পাবে এবং কোনো কষ্ট ছাড়াই পাবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। মানে এই মুহূর্তে আসলে নির্বাচনে বিএনপি 270 থেকে 80টা সিট কনফার্ম কমপক্ষে। মানে আপনার একটা প্রত্যাশা যে আসলে প্রত্যাশা না, এটা আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, এটাই বাস্তবতা। মানে বিএনপির আসলে যে আপনার মাঠে যে
ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন থেকে কি আসলে যেহেতু আমাদের সাংগঠনিক কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, আমরা তো মাঠের পাশে ফিল করছি, যেটা ফিল করছি ওটাই বলবো। আপনাকে নিশ্চয়ই কয়েকদিন আগে একটা সাংগঠনিক একটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনার দল থেকে, যে আসলে জিয়া রহমান ফাউন্ডেশন মেবি আসলে এটার দায়িত্বটা একটু না, বলুন। এটা হলো জিয়া রহমান ফাউন্ডেশন আমার প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এটার বোর্ডের প্রেসিডেন্ট, এবং ওনার সহধর্মিনী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমানও বোর্ডে আছেন, ওনার সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উনি আছেন। এছাড়াও অনেক দেশবরেণ্য চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক আছেন যারা এই বোর্ডে কাজ করছেন এবং এই সংগঠনে কাজ করছেন। এটা মূলত রাজনৈতিক সংগঠন ঊর্ধ্বে রেখে এটা আমরা কাজ করি। এটা হলো মানব সেবামূলক একটি সংগঠন। এখানে নীরবে নিভৃতে আমরা বিভিন্ন চ্যারিটেবল ওয়ার্কগুলো করি, মানুষের সাহায্য করি, এবং এটা উনি সরাসরি নিজে তত্ত্বাবধান করেন। তো এটা আসলে মূলত রাজনীতিকে কেন্দ্র করে করা হয়নি, এটা মানব সেবাকে মুখ্য রেখে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সেক্ষেত্রে আসলে যারা আন্দোলন, যারা আহত নিহত হয়েছে সবকিছু করা হয় আমাদের এখানে, রিহ্যাবিলিটেশন থেকে নিয়ে চ্যারিটেবল ওয়ার্ক, তারপরে বিজ্ঞান, যে ক্ষুদে বিজ্ঞানী মেলা, যেখান থেকে দেশের মেধা মানে কিশোর থেকে না একদম শিশু কিশোর পর্যায়ে এটা হয়। তো অনেক কিছু জিয়া রহমান ফাউন্ডেশন করে। করোনার সময় গভর্নমেন্টের আগেই, সরকারের আগেই কিন্তু জিয়া রহমান ফাউন্ডেশন পিপিই সাপ্লাই থেকে নিয়ে কোভিড অ্যাওয়ারনেস শুরু করেছিল, এবং কোভিড চলাকালীন সময় জিয়া রহমান ফাউন্ডেশন যথেষ্ট পরিমাণে পুরো দেশে অক্সিজেন সাপোর্ট থেকে ইমার্জেন্সি সাপোর্ট, অ্যাম্বুলেন্স সাপোর্ট প্রোভাইড করেছে। এটি জাস্ট একটা উদাহরণ দিলাম। বিভিন্ন বন্যার সময় বা প্রাকৃতিক দুর্যোগের সময় পুরো বাংলাদেশে ওনার সকল ইউনিট, জিয়া রহমান ফাউন্ডেশনের সকল ইউনিটগুলো থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি। এরপরে স্যানিটাইজেশনের জন্য আমরা বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় বেসিন করে দেওয়া হচ্ছে, হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে, মশার জন্য মশা মারার ব্যবস্থা করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে, তারপরে ওই গাছ লাগানো, বৃক্ষরোপণ কর্মসূচি, খুব ইউনিক কর্মসূচিগুলো নেওয়া হয়। এবারও যেটা হচ্ছে, বাংলাদেশে যত শহীদ হয়েছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে, সকলকে জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হচ্ছে দেশব্যাপী। তো মূলত মানব সেবামূলক কর্মকাণ্ড এবং জনসেবামূলক কর্মকাণ্ডেই জিয়া রহমান ফাউন্ডেশন নিবেদিত। দেশের সবচেয়ে বড় দুটি সেক্টর, হেলথ এবং এডুকেশন, দুটি সেক্টর বৃহৎ, সেই ব্যাপারে বিএনপি কি ভাবছে? বিএনপি যা ভাবছে, আমাদের 31 দফায় খুব সুনির্দিষ্টভাবে করা হয়েছে। যেভাবে হেলথ সেক্টর আছে, উই ওয়ান্ট টু ডেভেলপ আ সেন্ট্রাল হেলথ সিস্টেম। এনএইচএস এর আদলে, যুক্তরাজ্যে যে এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস আছে, সেটার আদলে আমরা একটা হেলথ নেটওয়ার্ক করতে চাই। আর আপনি এডুকেশন পলিসিও দেখেছেন, মানে যেটা আমাদের মানে পাঠ্যপুস্তক থেকে যে জ্ঞানটা আমরা আহরণ করি, পাশাপাশি আমরা যেন কারিগরি শিক্ষায়ও মানে আমাদের জনগণকে প্রস্তুত করতে পারি, সেই একটা অনেকগুলো উদ্যোগের মধ্যে সেটি একটি মুখ্য উদ্যোগ। তো ফরওয়ার্ড থিঙ্কিং পলিসিজ আর দেয়ার, যেখানে দেশের কল্যাণ হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, যাতে আমরা এখানে দেশের জন্য কিছু করার সুযোগ থাকে। 31 পয়েন্ট যেটা, সেটা আমাদের আচ্ছা আচ্ছা, 31 পয়েন্ট আসলে সারা বাংলাদেশ ব্যাপী আসলে প্রচারণা হচ্ছে একদম গ্রাম পর্যায়ে। আগে তো আমরা বিভাগে করেছি, তারপর জেলায় করেছি, তারপর উপজেলা পরিষদে করেছি, তারপর ইউনিয়ন ওয়ার্ডে করেছি, তারপর এখন ইউনিয়নের ওয়ার্ডে করছি। তো ইউনিয়নের ওয়ার্ড শেষ হলে আমরা একদম গ্রাম পর্যায়ে চলে যাব, মানে একদম বাইনারি ইউনিট। আমার মনে হয় যে এটা একদম প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। 31 পয়েন্ট কি বিএনপির মূল এজেন্ডা, এর বাইরে কোনো এজেন্ডা আছে না? 31 দফা তো রাষ্ট্র মেরামতের মূল একটা আমাদের যে ভিত্তিগুলো, আমার মনে হয় এটা অল ইনক্লুসিভ। এখানে এখনো কিন্তু 31 দফার কাউন্টার প্রস্তাব কেউ এখনো দিতে পারেনি। সেই হিসেবে আমি মনে করি এটি একটি আপাতত একটি পরিপূর্ণ ম্যানিফেস্টোর মধ্যে আপনি ধরতে পারেন বিএনপি কি করতে চায়। এর বাইরে যদি কারোটা অ্যাড করতে হয়, অবশ্যই উই আর ওপেন টু সাজেশন। যদি যুক্তিগত হয়, কেন অ্যাড করবো না, অবশ্যই অ্যাড করবো। আরেকটা বিষয়, যে আসলে পুলিশ নিয়ে নানা প্রশ্ন হচ্ছে। আমরা রিসেন্ট যদি কালকে দেখি, আসলে ডিসি হচ্ছে কিন্তু আসলে প্রশাসনিক ভাবে কিন্তু সবচেয়ে ভালো একটা পজিশন সবাই চায়, কিন্তু ডিসিরা বলছে আসলে মানে ডিসি যে পজিশন সেটা আসলে সবাই নিতে চায় না। বর্তমান বাংলাদেশ প্রশাসনিক ভাবে অবস্থা কেমন আছে, সে বিষয়টা একটু জানাবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন যে যাতে প্রশাসনের মূল দায়িত্বে কিছু ভালো লোকজনকে দেওয়া যায়, কিন্তু আসলে বিগত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে ফেলেছে, একদম মানে রাষ্ট্রের কথা চিন্তা না করে দলীয় অযোগ্য লোকজনকে বিভিন্ন পদ পদবিতে এনেছে। এটা ডিফিকাল্ট, কিন্তু উইথ টাইম এটা আমার মনে হয় এটা আরো বেটার হবে, সময়ের সাথে সাথে এটা আর একটু ভালোভাবে উন্নত হবে। আপনি যেহেতু চিটাং বিভাগে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন,
চিটাং বিএনপির সাংগঠনিক অবস্থা কেমন? চট্টগ্রাম বিএনপি সবসময় বরাবরই বিএনপি দুর্গ ছিল চট্টগ্রাম অঞ্চলটা। তো বিগত ফ্যাসিস্ট আন্দোলনেও, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আপনি দেখেছেন বিএনপি চট্টগ্রাম সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। এখনো সাংগঠনিকভাবে আমরা কিছু পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছি, রেগুলার পুনর্গঠন এগুলো। আর সংগঠনকে যেন আরো শক্তিশালী করা যায়, তৃণমূলের প্রতিনিধিত্ব যেন আরো বেশি হয়, যারা নিবেদিত প্রাণ এবং ক্লিন ইমেজের লোকজন, যারা সমাজে গ্রহণযোগ্য লোকজন, তাদেরকে যেন নেতৃত্ব আনতে পারি, সেদিকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ। আরেকটা বিষয় আপনার কাছে রাখবো, আপনি এর পাশাপাশি একজন আইনজীবী। আসলে আইনজীবী আসলে আইনের সম্পর্কে ভালো একটা আইন ধারণা আছে। আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আপনার নিশ্চয়ই জানা আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল প্রসঙ্গে বারো প্রশ্ন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটাকে আসলে এই ক্ষতিকর কিনা সে বিষয়টি একটু জানা। অবশ্যই, যেটা আসলে হয় কি, আইন থেকে আইনের প্রয়োগটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। এই আইনটাকে ব্যবহারই করেছে মানুষের কন্ট্রোলতে। যেই আইন মানুষের কন্ট্রোলতে ব্যবহার করা হবে, মানুষকে নির্যাতন, নিপীড়ন এবং হয়রানির জন্য ব্যবহার করা হবে, অবশ্যই এটা কালো আইন, এটা বাতিল হওয়ার যোগ্য। আর আরেকটা বিষয় যে আপনার যারা ইয়াং জেনারেশন যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে? একদম সিম্পল মেসেজ, যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব সবসময় বলেন, জনগণকে সাথে নিয়ে চলুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। এতটুকু। যদি জনগণকে সাথে নিয়ে চলতে পারেন, যদি জনগণের সঙ্গে থাকতে পারেন, তাহলে আপনার রাজনীতিটা বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে, দেশেরও কল্যাণ হবে। আমরা আসলে বিএনপি আসলে জনগণের দল, সেটাই কিন্তু আসলে বুঝাতে চাচ্ছে, সেটাই কিন্তু প্রমাণ করতে চাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আসলে আমাদেরকে অসংখ্য সময় দিয়েছেন। আরেকটা বিষয় আপনার কাছে শেষ প্রশ্ন রাখতে, সেই প্রশ্নটা বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আসলে পোর্ট বন্দর কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে। এই বন্দর কিন্তু অনেক অসংগতির প্রশ্ন উঠছে। বিএনপি ক্ষমতা আসলে পোর্ট নিয়ে কি কাজ করবে? ক্ষমতা আসলে এটা খুব রং টার্ম বলে আমি মনে করি। জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, অন্যান্য সব সেক্টরের মতো অবশ্যই এই সেক্টরে একটা ওভারহলিং দরকার, যাতে স্মুথ অপারেশন হয় এবং সবার জন্য ইকুয়াল অপরচুনিটি দেওয়া যায়, সেটা করার দরকার। এবং আমাদের মালামালগুলো যেন খুব স্মুথ প্রসেসে খালাস হয় এবং লোডিং হয়, সে ব্যাপারটা নিশ্চিত করা দরকার। এবং স্বচ্ছতার মাধ্যমে যদি এটা আপনি নিশ্চিত করতে পারেন, যদি বিদেশি পোর্টগুলোর আদলে, যেমন সিঙ্গাপুর পোর্ট আছে, দুবাই পোর্ট আছে, এগুলোর আদলে যদি আপনি বাংলাদেশ চিটং পোর্টকে আপনি যদি পরিবর্তন করতে পারেন এবং ওইটার মধ্যে রূপান্তর করতে পারেন, তাহলে অবশ্যই যেমন একদিকে রেভিনিউ বাড়বে, সেদিকে সেবার মান অনেক বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, অবশ্যই পোর্ট চিটং পোর্টকে টপ প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ, আসলে আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সুপ্রিয় দর্শক, আসলে এতক্ষণ শুনছেন যে আসলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল আপনাদেরকে আসলে অনেক অসংখ্য বিষয় আসলে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন যে অসঙ্গতি বিষয় তিনি তার দল থেকে আসলে সেগুলো স্পষ্ট করারও আসলে এই চেষ্টা করেছেন। তো আমরা মনে করি যে আসলে এই সমসাময়িক বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি এবং আপনাদের অনেক প্রশ্ন কিন্তু আমাদের কাছে এসেছে। আমরা অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে আমাদের অতিথির মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করছি। আবারও দেখা হবে কোনো একটি পর্বে কোনো একজন অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সিএনটিভি সিটিজির সাথে থাকবেন। ধন্যবাদ।